তুমি জুনিয়ররা একটু বলবে নাকি সেকেন্ড প্রেসক্রিপশন কাকে বলে? তোমাদের এত উৎসাহ কম কেন গো? বারবার স্যার করে বলতে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলবো স্যার? হ্যাঁ বলো তোমার। Any prescription which presuppose the first one is called second prescription. মানে যে প্রেসক্রিপশনটা আপনার প্রথম প্রেসক্রিপশনের পরে করা হয়, ফার্স্ট প্রেসক্রিপশনের পরে। হুম, এটাই কি সত্যিকারের সেকেন্ড প্রেসক্রিপশন হয়? স্যার এটাই তো মানে আজ আমি জেনে এসেছি। এবার তার জন্য আপনাকে ফার্স্ট প্রেসক্রিপশনটাও আমাদের জানতে হবে যে ফার্স্ট প্রেসক্রিপশন কাকে বলে। তারপরে যেটা হয় সেটাই সেকেন্ড প্রেসক্রিপশন। এবার ফার্স্ট প্রেসক্রিপশনটা তো স্যার ওটা আবার জানতে হবে। আমি ফার্স্ট প্রেসক্রিপশনে ধরো ফাইটাম দিয়েছি, বুঝতে পারলাম না ফাইটাম দিয়েছি, তাহলে আমি যে প্রেসক্রিপশনটা এবার পড়তে চললাম তাহলে সেটা কি সেকেন্ড প্রেসক্রিপশন হবে? না স্যার, কারণ ফার্স্ট প্রেসক্রিপশনটাই তো হলো না, ওটা তো নো প্রেসক্রিপশন আছে, হয়ে গেল। হ্যাঁ, এবার ধরো আমার দরকার সালফার, আমি সেখানে দিয়েছি অন্য একটা ওষুধ মার্কসল দিয়েছি। হুম। এরপরে যখন পেশেন্ট আমার কাছে আসবে তখন কি আমি বলবো যে আমি ফার্স্ট প্রেসক্রিপশন করছি না সেকেন্ড প্রেসক্রিপশন করছি? আমরা জানি যখন প্রেসক্রিপশন ঠিক হয় না তখন সেই ওষুধটা ফাইটামের মতো কাজ করে। সেকেন্ড প্রেসক্রিপশন আছে ফার্স্ট প্রেসক্রিপশনের পরে, যেটা যে ফার্স্ট প্রেসক্রিপশনটাতে গুড অথবা ব্যাড এফেক্ট কিছু হবে, তারপরে যে প্রেসক্রিপশন সেটা বলা হয় সেকেন্ড। ফার্স্ট ওয়ান হ্যাজ অ্যাক্টেড, যদি প্রথম প্রেসক্রিপশনটা যদি, হ্যাঁ হ্যাঁ দেবাশিস বল। Prescription after first one that is acted. হ্যাঁ, দ্যাট ওয়াজ অ্যাক্টেড। ফার্স্ট প্রেসক্রিপশন যদি অ্যাক্টেড না হয় তাহলে আমি যে প্রেসক্রিপশনটা করছি সেটাকে সেকেন্ড প্রেসক্রিপশন বলা যাবে না, সেটাকে ফার্স্ট প্রেসক্রিপশনই ধরতে হবে। তাহলে ফার্স্ট প্রেসক্রিপশনটা অবশ্যই কিছু না কিছু কাজ করবে। প্রেসক্রিপশন যে সবসময় আমাদের সঠিক হয় তা নয়, ভুল প্রেসক্রিপশন হয়, কিন্তু ভুল হলেও সেই প্রেসক্রিপশনটা সেই মেডিসিনটা কিছু না কিছু কাজ করবে। যদি কাজ না করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু কাজ করবে। এবং কাজ করার পরে আমরা যখন সেকেন্ড প্রেসক্রিপশনটা করব সেটাকে আমরা বলবো সেকেন্ড প্রেসক্রিপশন। এবং সেকেন্ড প্রেসক্রিপশনের পরে যখন আমরা থার্ড প্রেসক্রিপশন করব তখন সেই থার্ড প্রেসক্রিপশনটা বিচার করব এর আগের প্রেসক্রিপশনের সাপেক্ষে, আগের প্রেসক্রিপশনটা কি কাজ করেছে। সেই জন্য আমি যখনই নিউ প্রেসক্রিপশন করব তখন প্রিভিয়াস প্রেসক্রিপশনটা কি কাজ করেছে তার সাপেক্ষে আমি যখন প্রেসক্রিপশন করছি তাহলে আমার প্রেসক্রিপশন সবসময় হবে যে ওটাই সেকেন্ড প্রেসক্রিপশন। বোঝা গেল? এই জন্য থার্ড ফোর্থ ফিফথ প্রেসক্রিপশন বলে কোনো কথা হয় না, সবসময় সেকেন্ড প্রেসক্রিপশন। আমি তো 6 মাস আগে কি পরিবর্তন এসছে বা কি রিয়াকশন এসছে সেটা ধরে ভাবছি না, আমি ভাবছি গত ওষুধ যেটা দিয়েছি তার সাপেক্ষে কি চেঞ্জ এসছে। তাই আমার প্রেসক্রিপশনটা হলো সবসময় সেকেন্ড প্রেসক্রিপশন। এবং এই সেকেন্ড প্রেসক্রিপশনের জাজমেন্টটাই হচ্ছে মেন জাজমেন্টের জায়গা। এই জায়গাতে এসেই আমরা গন্ডগোলে পড়ে যাই, আমরা খেই হারিয়ে ফেলি আমরা কি করব। তাহলে জাজমেন্ট ইন ট্রিটমেন্ট অ্যান্ড ফলোইং আপ, আমরা যখন পেশেন্টকে ফলো আপ করি তখন আমাদের যে জাজমেন্ট হয় ফলো আপের সময়, একটা কাজ করার পরে তো বিচার করতে হয় কাজটা ঠিক হলো না ভুল হলো, তার রেজাল্ট কি হলো, আউটকাম কি হলো, সেটা হচ্ছে জাজমেন্ট। তাই আমরা সবসময় জাজ করি যে আমাদের ফার্স্ট প্রেসক্রিপশনটা কি কাজ করলো। এই জাজমেন্ট যদি আমরা ঠিকঠাক না করতে পারি তাহলে সেকেন্ড প্রেসক্রিপশন ভুল হতে বাধ্য, সেকেন্ড প্রেসক্রিপশন কখনোই ঠিক হবে না। আমাদের সবসময় জাজ করতে হবে ওষুধটা কি কাজ করলো, কি চেঞ্জ করলো, কি রিয়াকশন তৈরি করলো ভাইটাল ফোর্সের মধ্যে, কি ধরনের রিয়াকশন তৈরি করলো, এটা কি ফেভারেবল না আনফেভারেবল। তাই আমাদের সবসময় জাজ করতে হবে, জাজমেন্ট ইন ট্রিটমেন্ট অ্যান্ড ফলোইং আপ। সেকেন্ড ভিজিটের সময় কি কি দেখবো? পেশেন্ট একটা ওষুধ খেয়ে চলে গেল, যখন আমার কাছে দ্বিতীয়বার এলো সেকেন্ড ভিজিটে এলো তখন আমরা তো
পেশেন্টের থেকে কিছু জিনিস দেখব, অবজার্ভ করব, তা আমরা কি কি জিনিস দেখব সেকেন্ড ভিজিটের সময়, যেটা থেকে আমি বুঝতে পারবো যে আমার ফার্স্ট প্রেসক্রিপশনটা কি কাজ করেছে, কি কাজ করেনি, কি করতে পারতো, কি করা উচিত ছিল, কি দরকার ছিল, আর কি করলো, পেশেন্টের ভালো করলো না খারাপ করলো, সেটাই আমাদের জাজ করতে হবে। এবং সেই কথাগুলো আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসে কিভাবে অ্যাপ্লাই করি বা দেখি, সেটা মিশিয়ে আমি বলবো। এটা বইয়ের কথা নয়, এটা ওনাদের কথা, যেটা আমি আমার ডে টু ডে প্র্যাকটিসে আমি অ্যাপ্লাই করি, এবং যেগুলো থেকে আমি সেকেন্ড প্রেসক্রিপশনটা কি করব সেটা জাজ করি। সে কথাগুলোই আজকে আলোচনা করব। তাহলে হোয়াট উই লুক ফর অ্যাট সেকেন্ড ভিজিট। প্রথমেই দেখি যে পেশেন্টের এনার্জি প্যাটার্ন কেমন আছে, পেশেন্টের এনার্জি কেমন আছে। আপনি যে আমার ওষুধটা খেলেন 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে, প্রথম কথা হচ্ছে যে একটা ওষুধ দেওয়ার পরে আমাকে জাজ করতে হবে একটা কনসিডারেবল পিরিয়ডের পরে। আমি আজকে ওষুধ দিলাম, কালকে জাজ করলাম, বা 5 দিন পরে জাজ করলাম পেশেন্ট কেমন আছে, এটা করলে হবে না। পেশেন্টকে অবশ্যই একটা সময় দিতে হবে। সেই সময়টা প্রেফারেবলি আমি 3 সপ্তাহ সময় দিই। আমি 3 সপ্তাহ পর পর পেশেন্টকে কল করি, এবং অ্যাভারেজ 3 সপ্তাহ পর পর আমি পেশেন্টকে জাজ করি যে পেশেন্টের বর্তমান পরিস্থিতি আগের থেকে কিছু পাল্টালো কিনা। তাহলে একটা টাইম ফ্যাক্টর আছে। সবসময় যে 3 সপ্তাহ হয় তা নয়। অ্যাকিউট ইমার্জেন্সি কেস থাকলে অনেক আগেই সেটা করতে হয়, জাজ করতে হয়, ওষুধ দিতে হয়, চেঞ্জ করতে হয়। আমি এটা বলছি ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে। তাহলে ক্রনিক কেসগুলোর ক্ষেত্রে যখন আমার কাছে পেশেন্ট আসে, তখন আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে পেশেন্টের এনার্জি প্যাটার্ন। পেশেন্টের এনার্জি, ভাইটাল এনার্জি, এই এনার্জি মেন সোর্স কিন্তু হচ্ছে আমাদের মন, এবং সেটা রিফ্লেক্টেড হয় শরীরের মধ্যে দিয়ে। এনার্জি কিন্তু শরীরে থাকে না, এনার্জি থাকে মনে। আমরা, কেন সাহেব বলছেন, আমরা যতই ভিগোরাস চেহারার হই না কেন, যতই আমরা বেশ স্ট্রং শক্তিশালী মনে হয় না কেন, কিন্তু আমাদের যদি একটা অ্যাকিউট গ্রিফ আসে, তাহলে ওই রকম ভিগোরাস চেহারা নিয়েও কিন্তু আমরা ডিপ্রেসড কন্ডিশনে থাকি, আমাদের এনার্জি ফল করে। তাই এনার্জিটা যে বডিতে থাকে তা নয়, শরীরে থাকে তা নয়, এনার্জি কিন্তু আধারটা হচ্ছে মন, গভর্ন বাই ভাইটাল ফোর্স। মনের মধ্যে আমরা জানি আবার মেন্টাল প্লেনের মধ্যে 3টে ব্যাপার আছে, উইল, ইমোশন, আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এনার্জি প্যাটার্ন যখন আমরা দেখব, তখন মেন্টাল প্লেনে যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে উইল, পেশেন্টের ইচ্ছে, ইমোশন, আর আন্ডারস্ট্যান্ডিং মানে ইন্টেলেক্ট। উইল মানে হচ্ছে পেশেন্টের ইচ্ছে, এই উইলের সাথে ডাইরেক্টলি রিলেটেড হচ্ছে মায়াজাম, সোরা, সিফিলিস, সাইকোসিস। উইল ইকুয়াল টু 3 মায়াজাম, সোরা, সিফিলিস, সাইকোসিস। এক একটা মায়াজামের এক এক রকম উইল। থরিক উইল একরকম, সাইকোটিক উইল একরকম, সিফিলিটিক উইল একরকম। আমরা যখন মায়াজাম নিয়ে আলোচনা করব তখন ব্যাপারটা পরিষ্কার হবে। আমি ছোট করে বলি, আমরা জানি সিফিলিস মানে ডিস্ট্রাকশন। তার মানে হচ্ছে এখানে যখন উইল পাওয়ারটা, যখন ডিস্ট্রাকটিভ উইল পাওয়ার হয়, তখন আমরা বলি সিফিলিটিক প্রিডমিনেন্সি। সাইকোটিক মানে জানি ফিক্সেশন, যখন উইল পাওয়ারটা পার্টিকুলার কোনো জায়গাতে স্টাক করে যায়, ফিক্সিটি ডেভেলপ করে, সেটা থেকে সে কিছুতেই বেরিয়ে আসতে পারে না, সেভাবে সেটাই ঠিক, সেটাই তাকে করতে হবে। এই ফিক্সিটিটা হচ্ছে সাইকোটিক মায়াজম। আর সোরিক মায়াজম, শরীর সোরা ছাড়া তো কিছু ইভলিউশনই হতো না, কোনো নতুন কিছু তৈরি হতো না। সোরিক হচ্ছে ফাংশনাল উইল। উইলটা কখনো ডিপ্রেসড, কখনো ভালো, কখনো চরম ভালো, কখনো আবার একটু ডিপ্রেসড, কিন্তু সেই ডিপ্রেশনটা কিন্তু সেই জায়গাতে যায় না যেটা আমরা সিফিলিটিক মায়াজমের মধ্যে পাই, সেই ফিক্সেশনে যায় না যেটা আমরা সাইকোটিক মায়াজমে পাই। নতুন নতুন ব্যাপার, চেঞ্জিবিলিটি, এটা হচ্ছে সোরিক উইল। তাহলে
এনার্জি প্যাটার্ন হচ্ছে উইল। পেশেন্ট বলে ডাক্তারবাবু আমার আর বাঁচতে ইচ্ছে করে না, জানেন। যদি আপনি ওষুধ দিয়েছেন, পেশেন্ট সব দিক থেকে ভালো আছে, কিন্তু পেশেন্ট বলছে আমার আর বাঁচতে ইচ্ছে করে না, তার মানে ভেবে রাখুন আপনার প্রেসক্রিপশন ভুল, একদম ভুল। আপনার ওষুধ খাওয়ার পরে পেশেন্ট বলছে ডাক্তারবাবু এই ওষুধটা খাওয়ার পরে আমার মাথায় একটাই চিন্তা আসছে, যেটা থেকে আমি বেরোতে পারছি না, আপনার কাছে দেখানোর পরে সেই চিন্তার ইন্টেন্সিটি কেমন, আগের মতো কি আসছে? বলছে না ডাক্তারবাবু, আগে যেমন একটা চিন্তা মাথায় এলে সেটাকে সরাতে পারতাম না, এখন সেই চিন্তাটা আসছে আবার মিলিয়ে যাচ্ছে, আসছে আবার মিলিয়ে যাচ্ছে। এটাই তো ইমপ্রুভমেন্ট, এটাই তো বেটারমেন্ট অফ হেলথ, এটাই তো পেশেন্টের এনার্জি প্যাটার্ন। আগে যেমন গান করতে ইচ্ছে করতো না, হারমোনিয়ামটা নিয়ে বসতে ইচ্ছে করতো না, এখন আমি গান করি ডাক্তারবাবু। এখন বিকেল বেলা হলে বাইরে বেরিয়ে 5 জনের সাথে গল্প করতে একটু ইচ্ছে করে। এটাই তো পজিটিভ উইল, পজিটিভ ভাইব্রেশন পেশেন্টের মধ্যে আসছে। এটাই পেশেন্টের এনার্জি প্যাটার্ন, ইমোশন। আগে কষ্ট পেলে ডাক্তারবাবু চোখে জল আসতো না, এখন আমি কেঁদে ফেলি, বলে ফেলি, চ্যানেলাইজ হচ্ছে ইমোশন। এটাই হচ্ছে ফার্স্ট প্রেসক্রিপশনের বেটার রেজাল্ট, যে রেজাল্টটা আমি পেশেন্টের মধ্যে দিয়ে, এনার্জি প্যাটার্নের মধ্যে দিয়ে আমি দেখতে পাবো, আমি জাজ করতে পারবো। তাহলে পেশেন্টের এনার্জিটা কেমন, তাহলে মেন্টাল লেভেলে যখন আমি বিচার করব তখন দেখবো পেশেন্টের উইল পাওয়ারটা কেমন আছে। এই হাঁটু ব্যথা ডাক্তারবাবু, আমি আগে সত্যি বলতে এই হাঁটু ব্যথা নিয়ে আমি আগে কোথাও যেতাম না, আমি নড়তেই পারি না, যাবো কি, গাড়িতে উঠতেই পারি না। কিন্তু এখন তো এত কষ্ট হলো, আমি তো চলে এলাম, আমি তো ওই বিয়ে বাড়িতেও অ্যাটেন্ড করলাম। পেশেন্টের এই যে ফিলিং, বেটার ফিলিং, এই যে পজিটিভ চিন্তা ভাবনা, এটাই হচ্ছে পজিটিভ এনার্জি প্যাটার্ন। তাহলে এনার্জি প্যাটার্নটা আমাকে সবার আগে দেখতে হবে, কারণ ভাইটাল ফোর্স সবার আগে গিয়ে মনে কাজ করে, তারপর তো শরীরে রিফ্লেক্টেড হয় তার ভালোটা। ভালোটা এমন নয় যে আপনি ওষুধ খেলেন আপনার হাঁটু ব্যথাটা আগে সারবে তারপর মনটা ভালো হবে, এটা নয়, এটা ভুল। কারণ এটা হেরিংকে ফলো করে না। হেরিং যদি হয় তাহলে কোর থেকে সেন্টার টু পেরিফেরিতে পেশেন্ট ভালো হবে, আর আমাদের সেন্টারে বসে আছে মন, মনের বিউটিফিকেশন হবে, সোলের বিউটিফিকেশন হবে, এটাই হচ্ছে তার সেন্টার, এবং সেটা রিফ্লেক্টেড হবে বডির মধ্যে দিয়ে। এমন নয় যে আপনার ওষুধ খেলো, গ্যাস অম্বলটা ভালো হয়ে গেল, খুব ভালো হয়ে গেল, যেটাতে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু পেশেন্টের ডিপ্রেশন বেড়ে গেল, পেশেন্ট এখন ভুলে যাচ্ছে ডাক্তারবাবু আমি ওই ডালে নুন দিলাম কিনা সেটা আর মনে করতে পারছি না, ডাক্তারবাবু আমি যে নাম, কারণ নাম দেখা হলে এখন ইদানিং এত ভুলে যাচ্ছি কেন। তার মানে ভেবে রাখুন আপনার প্রেসক্রিপশনটা কোন দিকে যাচ্ছে। বলছি না যে প্রেসক্রিপশন রং হয়েছে, এবার সেটা তো পরবর্তী স্লাইড গুলোতে বলবো। আমি ইভালুয়েট করছি, জাজ করছি, তাহলে আমি যে প্রেসক্রিপশনটা করেছি সেই প্রেসক্রিপশনটা একদম 100% ঠিক নয়, তাহলে ওর স্মৃতিটা কমলো কেন, ভুলে যাচ্ছে কেন? তাহলে পেশেন্টের এনার্জি প্যাটার্ন দেখতে গিয়ে আমরা সবার আগে দেখবো পেশেন্টের উইল, ইমোশন, আন্ডারস্ট্যান্ডিং। আগে তো লিখতাম না ডাক্তারবাবু, সে কবে লেখা ছেড়ে দিয়েছি, এখন আবার সেই পুরোনো খাতাগুলো বার করছি, একটু দেখলাম, একটু লিখলাম, ইমোশনকে চ্যানেলাইজ করছি। আগে আমি কাউকে কিছু বলতে পারতাম না মুখ ফুটে, এখন আমি বলে ফেলি। এগুলো সব পজিটিভ উইল, পজিটিভ ভাইব্রেশন। এটা ঠিক উল্টোটাও হতে পারে, এবং যদি উল্টোটা হয় তখন আমি বুঝবো যে আমার প্রেসক্রিপশনটা ঠিক হয়নি, সেকেন্ড প্রেসক্রিপশনটা আবার ভালো করে করতে হবে, আবার রিকেস্টেকিং করতে হবে। এটা তো গেল মেন্টাল প্লেন, এটাই রিফ্লেক্টেড হয় ফিজিক্যাল প্লেনের মধ্যে। পেশেন্ট কি বলে, পেশেন্ট বলে ডাক্তারবাবু আগে যে কাজগুলো অনেক আগে করতে ভালোবাসতো এখন আবার সেইগুলো করতে ইচ্ছে করে, একটু বাগানে যেতে ইচ্ছে করে, একটু গাছগুলোতে জল দিতে ইচ্ছে করে, একটু বাজারে যেতে ইচ্ছে করে, এই লকডাউনে তো ঘরে বন্দি, আর মাঝখানে কোথাও বেরোতে ভালো লাগতো না, কারোর সাথে যে কথা বলবো সেটাও ভালো লাগতো না, এখন তো ইচ্ছে করে এগুলো করি। তাহলে ডুইং ওয়ার্ক দ্যাট হি ইউজ টু ডু বিফোর, যে কাজগুলো সে অনেক আগে করতো সেই কাজগুলো তার আবার করতে ইচ্ছে করছে। একটা গাছ
যখন শুকনো গাছ, যখন এই বসন্ত, এখন গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছটাকে মৃতপ্রায় মনে হয়, এরপরে যখন নতুন পাতাগুলো যখন বেরোতে শুরু করে বৈশাখের প্রথম দিকটাতে, তখন গাছটা, কৃষ্ণচূড়া গাছের কথাই ভাবুন, ডালপালা সব ঝরে গেছে, গাছটা প্রায় মৃতপ্রায়, এরপরে ফুলগুলো আসবে, কুড়ি আসবে। এই যে ভেতর থেকে যে একটা সুপ্ত চিন্তা, সুপ্ত বাসনা, সুপ্ত ইচ্ছে, যেগুলো ভেতরে ছিল, যেগুলো বাইরে থেকে কখনোই প্রকাশ পায়নি, সেগুলো আবার বেরিয়ে আসতে শুরু করলো ভেতর থেকে, চ্যানেলাইজ হতে শুরু করলো মনের ভাবনাগুলো, যেগুলো ফিজিক্যালি রিফ্লেক্টেড হচ্ছে তার কাজের মধ্য দিয়ে। এটাই হচ্ছে সেকেন্ড প্রেসক্রিপশনের ইন্ডিকেশন যে আমরা ঠিকঠাক করছি না ভুল করছি সেকেন্ড প্রেসক্রিপশন। তাহলে ডুইং ওয়ার্ক দ্যাট হি ইউজ টু ডু বিফোর, যেটা সে অনেক আগে করত, মাঝখানে যখন সে কমপ্লেক্সিটিতে জড়িয়ে গেল, যখন ভাইটাল ফোর্স ডিপ্রেসড হয়ে গেল, যখন সে ক্রনিক ডিজিজে ভুগছে, তখন এই পার্টটা তার জীবন থেকে হারিয়ে গেছিল, সেই পার্টটা আবার ফিরে আসছে, তার মানে ও বেটারমেন্ট অফ লাইফের দিকে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে সব সময় ইন্ডিকেট করছে যে আমার প্রেসক্রিপশন ঠিক প্রেসক্রিপশন হয়েছে। তাহলে পেশেন্ট যখন আমার কাছে আসে সেকেন্ড ভিজিটের সময়, আমরা কি কি জিনিস দেখি? হোয়াট উই লুক ফর অ্যাট সেকেন্ড ভিজিট? তখন আমাদের মেন যে জিনিসগুলো আমরা পেশেন্টের মধ্যে দেখি, আমরা তখন পেশেন্টের মেন অ্যাটেনশনটা পয়েন্টেড থাকে ফিজিক্যাল প্লেনের দিকে। কারণ জানি আমাদের শরীরে দুটো এন্টিটি আছে, একটা হচ্ছে মাইন্ড আর একটা হচ্ছে বডি। এই বডি মাইন্ড যখন হারমোনিয়াস ওয়েতে কাজ করে তখন আমরা বলি হেলথ। যখন এই হারমোনিয়াস ওয়েটা যখন নষ্ট হয়ে যায়, ডিসহারমোনিতে চলে আসে, তখন আমরা বলি ডিজিজ। দুটোর কোঅর্ডিনেশন যখন ঠিকঠাক থাকে না তখন আমরা বলি ডিজিজ। তাহলে অ্যাটেনশন পয়েন্টেড টু দ্য ফিজিক্যাল প্লেন। ভালো করে দেখুন, রোগটা ছিল মেন্টাল প্লেনে প্লাস ফিজিক্যাল প্লেনে। আপনার ওষুধ খাওয়ার পরে মেন্টাল প্লেনটা ইমপ্রুভ করে গেল, যদি ইমপ্রুভ করে যায় তাহলে আমাদের অ্যাটেনশনটা সেদিকে থাকে না, আমাদের অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। সেই জন্য কলেজের স্যারেরা খুব একটা সুন্দর কথা বলতেন, অ্যাগ্রাভেশনটা সবসময় তোমার প্রেসক্রিপশনকে সঠিক ইন্ডিকেট করে। অ্যাগ্রাভেশন, অ্যামিলিওরেশন নয়, অ্যামিলিওরেশন নয়। আপনারা অ্যাগ্রাভেশনের ওপর জোর দিয়ে প্রেসক্রিপশন করবেন, তার কারণ হচ্ছে অ্যাগ্রাভেশন মানেই হচ্ছে কষ্ট, আর মানুষ তার কষ্টগুলোকে মনে রাখে। অ্যামিলিওরেশন তো কমেই গেল, সেটা হেলথে চলে গেল, সেটা আর মনে রাখার কি আছে? তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে এরকম বিহেভ করবে, এটা তো নর্মাল ব্যাপার, এটাই তো হেলদি স্টেট। কিন্তু তুমি আমার বন্ধু, তুমি আমার সাথে এইরকম বিহেভ করলে এটা তো ভালো নয়, এটা তো মানা যায় না। কষ্ট হলো, যে কষ্টটা আমি অ্যাগ্রাভেশন থেকে পাই, আর এই অ্যাগ্রাভেশন তাই আমাদেরকে বেশি ইন্ডিকেট করে প্রপার জাজমেন্টের দিকে। তাহলে পেশেন্টের এখন যখন মেন্টাল প্লেনের বিউটিফিকেশন হলো, মেন্টাল স্টেবিলিটি এলো, তখন তার সমস্ত অ্যাটেনশনটা চলে এলো ফিজিক্যাল প্লেনে। তখন পেশেন্ট কি বলে, ডাক্তারবাবু ওই গ্যাস অম্বলে মরে যাচ্ছি ডাক্তারবাবু, এত গ্যাস আর এত বুক জ্বালা, খাওয়ার পরে এত ঢেকুর ওঠে, এই হাঁটু ব্যথাটা চরম বেড়েছে ডাক্তারবাবু, এই ঘাড়ে ব্যথাটা চরম বেড়েছে, এই চামড়ার দেখুন এই গরম পড়ছে তো ওইখানে যাবো। আচ্ছা, আগে যে আপনি বলতেন আপনার ঘুম আসে না, আগে যে আপনি বলতেন সব সময় বেঁচে থেকে কি হবে, সেগুলো তো আর বলেন না, বলবে না পেশেন্ট। কারণ ওই জায়গা থেকে, মেন্টাল প্লেন থেকে এখন রোগটা শিফট করছে, সেন্টার অফ গ্র্যাভিটি শিফট করছে ফিজিক্যাল প্লেনের দিকে। এটা সবসময় ওয়েলকাম সাইন, এটা ভালো, গুড সাইন। তাহলে যতক্ষণ রোগটা ফিজিক্যাল প্লেনে থাকবে ততক্ষণ আমাদের চিন্তাটা কম। তাহলে অ্যাটেনশন পয়েন্টেড টু দ্য ফিজিক্যাল প্লেন। পেশেন্ট যখন আমাদের কাছে আসে, হোয়াট উই লুক ফর অ্যাট সেকেন্ড ভিজিট, কি কি দেখি না, অ্যাটেনশন, পেশেন্টের অ্যাটেনশনটা চলে যায় ফিজিক্যাল প্লেনের দিকে, তখন সে তার ফিজিক্যাল সিমটম নিয়ে বেশি বেশি করে বলতে থাকে, কারণ সেইগুলো এখন বেশি পেশেন্টকে কষ্ট দিতে থাকে। আর ফ্রিডম অফ দ্য হোল পার্সন, পেশেন্টের আগে যে অবস্থা ছিল আর এখন যে অবস্থা,
দুটোর মধ্যে ফ্রিডমনেস কোথায় আছে, স্বাধীনতা, এরকম স্বাধীনতা। ছেলেটার চাকরি হয়নি, তা আপনি কি তাকে চাকরিটা করে দিতে পারবেন? দিতে তো পারবেন না। আমার ওষুধও তাকে ছেলেটাকে চাকরি করে দিতে পারবে না। কিন্তু ছেলেটার চাকরি হয়নি বলে যে ডিপ্রেশন, সেই ডিপ্রেশনটা তো আমার ওষুধে কাটিয়ে দিতে পারবে। মানে অনেকটা হচ্ছে আপনি কাঁটার ওপরে বসে আছেন, কিন্তু কাঁটার ব্যথা, খোঁচা লেগে রক্ত বেরোলেও ব্যথার তীব্রতা নেই, ব্যথাটাকে আপনি উপলব্ধি করতে পারছেন না। এটাই হচ্ছে ফ্রিডম। আরে চাকরি হয়নি, কত ছেলের চাকরি হয়নি, আমার ছেলে কি তার ব্যতিক্রম নাকি? ও নিশ্চয়ই অন্য কিছু করবে। পজিটিভ উইল থরিক উইলের দিকে যাচ্ছে। আগে ছিল সিফিলিটিক উইল, ছেলেটার কি হবে ভেবে ভেবেই অবস্থা খারাপ হয়ে গেল। ওটা ছিল সিফিলিটিক উইল, আর সেইটার বেটারমেন্ট হয়ে গেল, এখন শরিকের দিকে যাচ্ছে। এটাই হচ্ছে বেটারমেন্ট অফ ভাইটাল ফোর্স, বেটারমেন্ট অফ হেলথ, বেটারমেন্ট অফ লাইফ। তাহলে অ্যাটেনশন পেড টু দা যেমন ফিজিক্যাল প্লেনে আমরা দেখবো, তার সাথে দেখবো ফ্রিডম অফ দ্য হোল পার্সন। মানুষটার মধ্যে যে ফ্রিডমনেস, স্বাধীনতা মানুষটা উপভোগ করছে, যে এসছে, আমিও পারি, আমিও কিছু বলতে পারি। এতদিন তো মুখ বুঝে সহ্য করতাম, এখন আমি আর সহ্য করি না, বলে দিই তুমি ঠিক করছো না। আগে বলতে পারতাম না, কষ্ট পেতাম। এই যে ফ্রিডম, ফ্রিডম অফ দ্য হোল পার্সন। এছাড়া পেশেন্ট তো তার চিফ কমপ্লেনের কথা বলেই, কারণ সে তার চিফ কমপ্লেনের জন্যই তো আমাদের কাছে এসছে, হাঁটু ব্যথা নিয়ে আমাদের কাছে এসছে। আমরা কি রিপেয়ার করছি? তা না, তার উইল ইমোশন আন্ডারস্ট্যান্ডিংটাকে রিপেয়ার করছি। তাহলে উইল ইমোশন আন্ডারস্ট্যান্ড যেমন রিপেয়ার হবে, তার সাথে যেমন ফিজিক্যাল সিমটমটাও রিপেয়ার হবে, তাহলে তার সাথে অবশ্যই আমরা ফিজিক্যাল সিমটমও পাবো। তার মেন কমপ্লেন, চিফ কমপ্লেন পেশেন্টের যেটা ছিল, তার এনার্জি প্যাটার্ন মেন্টাল প্লেন আর ফিজিক্যাল প্লেনে। আর এটা দেখি পেশেন্টের অ্যাটেনশন অ্যাজ এ হোল কোন দিকে আছে, অ্যাটেনশন, তার ফ্রিডম, তার মেন কমপ্লেন, এইগুলো থেকে আমরা জাজ করব পেশেন্ট ঠিক আছে না ভুল আছে। আর এই সব কিছুই হলো আমাদের প্রেসক্রিপশনের জন্য, আমাদের প্রেসক্রাইব রেমেডির জন্যই এই সব কিছু হলো। আমরা যদি প্রেসক্রিপশন না করতে পারি, ভুল প্রেসক্রিপশন করি, তাহলে এগুলো কোনোটাই হতো না, কোনোটাই আমরা অবজার্ভ করতে পারতাম না। তাহলে আমাদের প্রেসক্রাইব রেমেডি কি আউটকাম আছে? আমরা যে ওষুধ দিলাম, আমরা যে সবসময় সঠিক ওষুধ দিই এমন তো নয়। ভুল ওষুধ দিই, খুব ভুল ওষুধ দিই, কম ভুল ওষুধ দিই, সঠিক ওষুধ দিই। তাহলে হোয়াট আর দ্য আউটকাম অফ প্রেসক্রাইব রেমেডি? এখানে আমি একদম ডক্টর বিলগ্রে সাহেবের লেখা থেকে বলছি। এইগুলো আমরা প্র্যাকটিসে ডে টু ডে লাইফে, ডে টু ডে প্র্যাকটিসে পাই। এটা হচ্ছে দেখুন, প্রথমে রয়েছে এ। এ মানে হচ্ছে এক্সাক্ট রেমেডি। পেশেন্টের যে ওষুধটা দরকার তুমি সেই ওষুধটা দিয়েছো, যে ওষুধটা হিট অন দ্য টার্গেট, যে যে জায়গাগুলো খারাপ ছিল ভাইটাল ফোর্সের, সেই জায়গাগুলোতে গিয়ে টার্গেট অর্গানে গিয়ে কাজ করলো, টার্গেট জায়গাতে গিয়ে কাজ করলো, এবং একটা কিউরেটিভ রেসপন্স দেখালো। আমার ব্রাইনিয়া দরকার, আমি ব্রাইনিয়া দিয়েছি, রোগী ভালো হবে। তাহলে এটাই তো কাম্য। এক্সাক্ট রেমেডিটা দরকার, আমি এক্সাক্ট রেমেডি দিয়ে দিয়েছি। সবসময় যে এক্সাক্ট রেমেডি দিতে পারবো তা না, তখনই অন্যান্য প্রশ্নগুলো আসবে। কিন্তু যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে পেশেন্ট তো ইমপ্রুভ করবেই। এবং পেশেন্ট ইমপ্রুভ করার সময় আমরা এগুলো জাজ করব, এনার্জি প্যাটার্ন দেখবো, ফিজিক্যাল মেন্টাল প্লেনে দেখবো, আর এইগুলো দেখবো। দেখে আমি বিচার করব যে আদৌ এক্সাক্ট মেডিসিনটা হয়েছে না এক্সাক্ট মেডিসিন হয়নি। এরপরে দেখুন বি। বিতে আমরা কি দেখতে পাচ্ছি না, টার্গেট ইজ মিসড। যে টার্গেটে আমি ওষুধ দিতে গেছিলাম, সে টার্গেটটা এবার মিসড করে গেছে, টার্গেটটা লক্ষ্য ভ্রষ্ট হয়েছে। আমি এতে ওষুধ দিতে গেছিলাম, এতে ঢিল মারতে গেছিলাম, না লেগে এবার বিতে লাগলো। বিটা অনেক দূরে। আমাদের ঢিল মেরে বেল পাড়ার অভিজ্ঞতা সবারই আছে। পাকা বেলে ঢিলটা লাগলে তবেই বেলটা পড়ে। কিন্তু আমি বেল গাছে না ঢিল মেরে যদি জাম গাছে ঢিল মারি, তাহলে কি আর বেল পড়বে? এটা হচ্ছে অনেকটা, বেল গাছে ঢিল মারার দরকার ছিল, আমি জাম গাছে ঢিল মেরেছি। একদম ভুল প্রেসক্রিপশন করেছি। প্যারাটা কার্বের পেশেন্টকে আমি সালফার দিয়ে দিয়েছি, এটা আসেই না ধারে কাছে।
সিফিলিনাম দেওয়ার কথা ছিল, সেখানে গ্রেট অ্যান্টিসিফিলিটিং মেডিসিন, সেখানে আমি সালফার দিয়ে দিয়েছি, আসেই না ধারে কাছে। একদম অপোজিট মেরুর কোনো ওষুধ দিয়েছি, যেটা সাথে পেশেন্টের কোনো সিমিলারিটি নেই, আমি জাস্ট ভুল ওষুধ দিয়েছি। ধরুন আপনার ডায়রিয়া হয়েছে, আপনার অ্যালোর ডায়রিয়া হয়েছে, আপনি মেডিসিন বক্স গেলেন, আপনার চোখটা বেঁধে দেওয়া হলো, আপনি সেখান থেকে একটা ওষুধ তুললেন, খেলেন, আপনার দরকার ছিল অ্যালো, আপনি যে কোনো একটা ওষুধ তুললেন, খেলেন, আপনার রোগ ভালো হবে কি? হবে না। কারণ হচ্ছে এক্সাক্ট ওষুধটা আপনার পড়েনি, আপনি একদমই টোটালি রং ওষুধ প্রেসক্রিপশন করেছেন, ওষুধ খেয়েছেন, তাহলে বিটা হচ্ছে টোটালি রং। টার্গেট ইজ মিস, নো চেঞ্জ অ্যাট এনি লেভেল, কোনো লেভেলে চেঞ্জ হবে না, না মেন্টাল, না ইমোশন, না ফিজিক্যাল, কারণ টার্গেট আপনি মিস করেছেন। তাহলে এতে আপনি পেলেন এক্সাক্ট রেমেডি, দিতে পেলেন তার ঠিক উল্টো, টার্গেট ইজ মিস, আপনি ভুল টার্গেটে হিট করেছেন, মেন দুটো চলে গেল। এরপরে দেখুন সি, সিতে আপনি কি করলেন না, লিটিল বিট ক্লোজ রেমেডি, লিটিল বিট ক্লোজ, কিছুটা ক্লোজ হলো, রং মেলানো খেলাতে আপনি কিছুটা মিলিয়েছেন, পার্শিয়ালি সিমিলার মেডিসিন দিয়েছেন, লিটিল বিট ক্লোজ। আপনার হাঁটু ব্যথা বা সায়াটিকা পেন, রাস্টাক্সের মডালিটি নিয়ে আসছে বারবার করে, আপনি রাস্টাক্স দিচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, লিটিল বিট ক্লোজ, কারণ এটা শুধু এই পার্টটুকুতে ম্যাচ করাচ্ছে, আর সারবেও ঠিক ওই পার্টটুকু, বাকি অংশটা সারবে না। তা আপনি যদি এটা যদি বারবার করতে থাকেন, আপনার হাঁটু ব্যথা ঠান্ডা দিলে ভালো লাগে, বরফ ঠান্ডা দিলে ভালো লাগে, আপনি লিডাম্পল প্রেসক্রিপশন করে বরফ ঠান্ডা দিয়ে যেহেতু ভালো লাগে, সেই হাঁটু ব্যথাটা লিডাম্পলে ভালো করে দিতে পারলেন, কিন্তু আপনি কি লিডামকে প্রেসক্রিপশন করলেন? আপনি তো লিডামকে প্রেসক্রিপশন করেননি, আপনি লিটিল বিট ক্লোজ রেমেডি লিডামকে প্রেসক্রিপশন করেছেন, এক্সাক্ট রেমেডি লিডাম দিতে পারেননি। তার ফলে লিটিল বিট ক্লোজ রেমেডিকে দেওয়ার জন্য তাহলে সাপ্রেসিভ রেসপন্স হয়, এবং এটা বড় ভয়ানক। আমরা যদি বারবার করে সাপ্রেস করতে থাকি তাহলে কিন্তু পেশেন্টের ক্ষতি হবেই হবে। লিটিল বিট ক্লোজ রেমেডি সবসময় করে সাপ্রেসিভ রেসপন্স। আপনারা সিতে দেখতে পাচ্ছেন এর থেকে অনেকটা দূরে আছে, এটা হচ্ছে লিটিল বিট ক্লোজ, সবসময় একটা সাপ্রেসিভ রেসপন্স করে। তাই সাপ্রেসিভ রেসপন্স যখন হচ্ছে তখন আপনি এই জায়গাগুলোতে দেখবেন, আপনি বুঝে যাবেন আপনার ওষুধ সাপ্রেসিভ রেসপন্স করছে না কিউরেটিভ রেসপন্স করছে, প্যালিয়েটিভ রেসপন্স করছে না কিউরেটিভ রেসপন্স করছে। এরপরে ওষুধটা আরেকটু কাছাকাছি গেছে, যদি আরেকটু কাছাকাছি যায় তখন যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে ডিসরাপটিভ চেঞ্জ। মানে ব্যাপারটা কেমন বলুন তো, আপনি ঢিল মেরে, গাছে বেল পেকেছে, আপনি ঢিল মেরে পাড়ার চেষ্টা করছেন, ঢিলটা বেলে লাগার কথা ছিল, না লেগে সেই ডালের একটা জায়গাতে লেগে ডালটা ভেঙে গেল, যে বেলটা পেকেছে সেই বেলটা পাকলো, আপনি খেতে পারলেন, কিন্তু সেই ডালে তো আরো দুটো বেল ছিল, সেই বেলগুলো শুকিয়ে যাবে, এই বেলগুলোকে আপনি খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, কারণ ডালটাই ভেঙে গেছে। আপনি এমন জায়গায় বাজে হিট করেছেন যে টোটালটা কি একটা ডিসরাপশন করে দিয়েছেন, এলোমেলো করে দিয়েছেন। এই প্রেসক্রিপশনটা হচ্ছে খতরনাক প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস প্রেসক্রিপশন। সাপ্রেসিভ রেসপন্স আপনি তাও বুঝতে পারছেন যে আপনি সাপ্রেস করতে চলেছেন, কিন্তু এই ডিসরাপটিভ চেঞ্জ যদি হয়ে যায়, এমন এলোমেলো পরিস্থিতি তৈরি করে দেয়, ঝড়ের মতো এলোমেলো পরিস্থিতি তৈরি করে দেয়, আপনি সেকেন্ড প্রেসক্রিপশনে গিয়ে 100% ভাবে আপনি কনফিউশনে পড়ে যাবেন, কি হলো রে বাবা, কি করা উচিত, এমন ডিসরাপশন করে দিল, এমন ডিসরাপটিভ চেঞ্জ করে দিল। সাপ্রেসিভ রেসপন্সে আপনার ওষুধ খেয়ে ভালো আছে, ঠিক আছে, কমে গেছে, চলে গেল, আবার এলো, আবার ব্যথা হয়েছে, আপনি ওষুধ দিলেন, খেলো, চলে গেল, এটা হচ্ছে সাপ্রেসিভ রেসপন্স। কারণ এর কমপ্লেনটা খুব ছোট পার্টে থাকে, আপনার ওষুধ সেই ছোট পার্টটাকে ভালো করে দিচ্ছে, পেশেন্ট খুশি, চলে গেল, আবার এলো, চলে গেল, আবার এলো, এটা চললো। কিন্তু ডিসরাপটিভ চেঞ্জ মানে হচ্ছে পেশেন্টের মধ্যে পুরো ব্যাপারটাই হচ্ছে এলোমেলো করে দিল, পুরো সিস্টেমটাকেই এলোমেলো করে দিল, নড়িয়ে দিল, ঘেটে দিল সিস্টেমটাকে।
পুরো মানুষটার সেটিংসটাই ঘেটে দিল। যদি সেটিংস একবার ঘেটে যায় তাহলে কি করতে হয়? ফ্যাক্টরি রিসেট করতে হয়। এখন আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে হবে, মানে ডিফল্ট রিসেট করতে হবে, নইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তাহলে ডিসরাপটিভ চেঞ্জটা হচ্ছে খুব সাংঘাতিক একটা ব্যাপার, যেটা হয় ক্লোজ রেমেডি দেওয়ার জন্য। এটা লিটল বিট ক্লোজ না, এটা রিয়েলি ক্লোজ। তাহলে প্রথমে আমরা কি পেলাম? কিউরেটিভ রেসপন্স পেলাম, ঠিক ওষুধ দিয়েছি, পেশেন্ট কিওর হলো। কি দেখতে পেলাম? পেশেন্টের এনার্জি ইজ বেটার, পেশেন্ট ফাইন, মেন্টাল ইমোশনাল স্টেট বেটার, দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ সিমটম ইজ শিফটেড। কিরকম ভাবে শিফট করে? সিফিলিটিক, সাইকোটিক, সোরিক, এইরকম ভাবে পেশেন্ট ভালো হয়। সিফিলিটিক মানে হচ্ছে ডিস্ট্রাকশন। আগে যে ভালগার চিন্তা আসতো, যে ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনাগুলো আসতো, এখন আর আসে না। আমার আগে কনস্টিপেশনের ধাত ছিল, কনস্টিপেশনটা কিন্তু এখন আর নেই। কত ওষুধ, কত পার্গেটিভ খেয়েছি, কনস্টিপেশনটা কমেনি। এখন দেখি দিব্যি পায়খানা হচ্ছে, সুন্দর পায়খানা হচ্ছে, কিন্তু এই সোরিয়াসিসের ইচিংটা বেড়ে গেছে। এটা হচ্ছে হিলিং ক্রাইসিস। অ্যাগ্রাভেশনটা হয়েছে, কিন্তু যে অ্যাগ্রাভেশনটা অবশ্যই ফেভারেবল অ্যাগ্রাভেশন, এটাই আমি চাইছিলাম। অ্যাগ্রাভেশন হোক, কিন্তু তার সাথে পেশেন্টের জেনারেল কন্ডিশনটা ইমপ্রুভ করুন। পেশেন্ট ভালো হোক, পেশেন্ট সব দিক থেকে ভালো হোক, তার এনার্জি ভালো হোক, তার মেন্টাল ইমোশনাল স্টেটের ব্যালেন্স স্টেটে আসুক, তার সেন্টার অফ গ্র্যাভিটি সিফিলিটিক থেকে সাইকোটিক, বা সাইকোটিক থাকলে সেখান থেকে স্টোরিকের দিকে আসুক। পেশেন্টের জেনারেল কন্ডিশনটা ভালো হোক, পেশেন্টের চোখ মুখের মধ্যে একটু ফ্রেশনেস আসুক। ফ্রেশনেসটা কেমন বলতো? কি দেখতে পাবো? নো রেসপন্স হলে সেই ওষুধটা কোথাও রেসপন্স করেনি। এনার্জি লেভেল সেম, নো চেঞ্জ। নো চেঞ্জ ইন মেন্টাল ইমোশনাল প্লেন, আগেও যা ছিল এখনো তাই। আগেও সকাল থেকে রাত সেই একঘেয়ে কাজ, এখনো তাই। জীবনে কোনো রিফ্রেশ আছে নাকি আবার আমার? নো চেঞ্জ ইন সেন্টার অফ গ্র্যাভিটি, আগেও যেরকম সিমটম প্যাটার্ন ছিল এখনো ঠিক সেরকম সিমটম প্যাটার্ন। নো চেঞ্জ ইন চিফ কমপ্লেন, আগে যেরকম চিফ কমপ্লেন ছিল এখনো তাই আছে, বরঞ্চ বেড়েছে। ডিজ অ্যাগ্রাভেশন। ঘুম পায়খানা পেশেন্ট অ্যাজ এ হোল যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন হয়নি। এটা হচ্ছে নো চেঞ্জ। তাহলে একটা হচ্ছে কমপ্লিট চেঞ্জ, আরেকটা হচ্ছে নো চেঞ্জ। এ বি হয়ে গেল। এবার সি। সি হচ্ছে সাপ্রেসিভ রেসপন্স। সাপ্রেসিভ রেসপন্সটা তখনই হয় যখন আপনি মোর ক্লোজার রেমেডি দিচ্ছেন, লিটল বিট ক্লোজার রেমেডি দিচ্ছেন। মোর ক্লোজার নয়, লিটল বিট ক্লোজার, কিছুটা ক্লোজ রেমেডি দিচ্ছে। কি কি দেখতে পাই এক্ষেত্রে? এক্ষেত্রে দেখতে পাই রেসপন্সটা হচ্ছে সাপ্রেসিভ রেসপন্স। সাপ্রেসিভ রেসপন্সের মধ্যে কি দেখতে পাই? দেখতে পাই যে পেশেন্টের এনার্জি ইজ ইউজুয়ালি ওর্স। পেশেন্ট বলে ক্লান্তিটা বেড়ে গেছে ডাক্তারবাবু, আর ভালো লাগে না। এনার্জি প্যাটার্নটা হচ্ছে লো এনার্জি প্যাটার্ন। আগে কি সুন্দর কাজ করতাম ডাক্তারবাবু, এখন যেন হাঁপিয়ে যাই। যদিও আমার কষ্ট ভালো আছে। তাহলে পেশেন্টের এনার্জি ইজ ও খারাপ, এনার্জি প্যাটার্নটা আরো ডিপ্রেসড, আরো খারাপ। মেন্টাল ইমোশনাল স্টেট ইজ সেম অর ওর্স। মেন্টাল ইমোশনাল স্টেটে আমার ওষুধ কাজ করবে না, এটাই স্বাভাবিক, কারণ আমার ওষুধ তো পার্শিয়ালি সিমিলার হয়েছে, তার মাইন্ডকে তো আমি মেলাতে পারিনি। তার ফলে মাইন্ডের ওপরে ওষুধটা তো কোনো কাজ করবে না। বডি মাইন্ড কানেকশনে গিয়ে ওষুধটা শুধু বডির ওপরে কাজ করবে, মনের ওপরে তার কোনো এফেক্ট দিতে পারবে না, কারণ আমি ক্লোজ রেমেডি দিয়েছি। মেলেনি, তাই মনের পরিবর্তনটা হবে কি করে? মেন্টাল ইমোশনাল স্টেট ইজ সেম অর ওর্স। ক্রমশ খারাপ হচ্ছে। কেন ওর্স? ওর্স হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। বাড়িতে রোজ খিচিরমিচির ঝগড়াঝাটি, চিন্তা ভাবনা একই আছে, এবং সে যখন এসছে সে তো ডিস কন্ডিশনে আমার কাছে এসছে, তাই এগুলো সে নিতে পারছে না। মেন্টাল ইমোশনাল স্টেট ইজ সেম অর ওর। সেন্টার অফ গ্র্যাভিটি অফ সিমটম ইজ শিফটেড। ওষুধ তো দিয়েছি, সে তো একটু হলেও কাজ করেছে। যেটা হওয়ার কথা ছিল সিফিলিটিক, সাইকোটিক, সোরিক, এটা ঠিক রিভার্স হয়ে গেল।
more soric to more syphilitic, more syphilitic to more soric to more psychotic, more psychotic to more syphilitic। ক্রমশ খারাপ হলো, কারণ আমি এখানে সাপ্রেস করছি। একটাই শুধু পেশেন্ট ভালো বলে, যে ভালোর জন্য পেশেন্ট আমার কাছে আসে, সেটা হচ্ছে it may be physical symptom, more superficial symptom is ML। ফিজিক্যাল সিমটম, হাঁটু ব্যথাটা কম আছে, বা সুপারফিশিয়াল সিমটম। সুপারফিশিয়াল সিমটম মানে যে সিমটম গুলো সুপারফিশিয়াল আছে, কোনো ডিপ থেকে পেশেন্টের আসছে না, সেই সিমটম গুলো পেশেন্টের ভালো আছে। গ্যাস অম্বলটা আগের থেকে ভালো, শুধু পার্টিকুলার কোনো একটু পোর্শন বেটার ফিল করছে, আর এই বেটার ফিল করছে বলে পেশেন্ট আমার কাছে আসছে, নইলে আসতো কেন? রিনাল কলিকটা তো আগের থেকে কম আছে, তাই পেশেন্ট আমার কাছে আসছে। এগুলো, এই কলিকটা তো সুপারফিশিয়াল সিমটম। ডিপ সিমটমটা হচ্ছে ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল কি আছে সেটা দেখো, ইউরিন আউটপুট দেখো। ব্যথা তুমি প্যালিয়েট করে দিয়েছো, ভালো করেছো, এই ভালো করেছো বলেই পেশেন্ট এখনো আমার কাছে আসছে। ইট মে বি ফিজিক্যাল সিমটম or more superficial symptom is ML। আর এক্ষেত্রে সবসময় নট ওবেইং দ্য হেরিং ল অফ পিওর, কখনোই এটা হেরিং লকে ফলো করে না সাপ্রেসিভ রেসপন্স। হেরিং ল কাকে বলে? যে লটা ছাড়া আমরা একদম অন্ধ, যে লটা ছাড়া আমরা মাছ সমুদ্রে উইদাউট কম্পাস। হেরিং ল কাকে বলে? কি কি ল আছে একটু শুনি জুনিয়রদের কাছ থেকে। হেরিং ল হচ্ছে কি মানে মানে সিমটমস গুলো আমি স্যার একদম কারেক্টলি বলতে পারবো না, বাট মানে যেটা মানেটা বুঝেছি সেটা বলছি। মানে সেটা হচ্ছে কি মানে সিমটমস গুলো ভেতর থেকে বাইরে আসবে, আর আপার টু আপার অর্গান টু লোয়ার অর্গান আসবে, আর মানে একদম যে মেইন অর্গান থেকে লেস ইম্পর্টেন্ট অর্গানে চলে আসবে আর কি সিমটমস গুলো। তাহলে এটা হচ্ছে হেরিং ল। কটা আছে হেরিং ল? কটা আছে? তো অন্য কেউ বলো, তাপস অনেকটা ঠিকঠাক বলেছে। হেরিং ল মানে তো এমনি মানে চারটা সে ল আছে, মানে এটা সেই মানে সিমটমস এর যেটা মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ সিমটমস এর যে অর্ডারটা আছে বা সিকোয়েন্সটা সেটাই। বলে দাও। মানে এক নম্বর হচ্ছে সেন্টার টু পেরিফেরি, মানে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটম গুলো। এক নম্বর হচ্ছে সেন্টার টু পেরিফেরি, দুই নম্বর হচ্ছে অ্যাবাভ ডাউনওয়ার্ডস, তিন নম্বর হচ্ছে ফ্রম ওই মোর ভাইটাল অর্গান টু লেস ভাইটাল অর্গান, আর চার নম্বর হচ্ছে ওই ইন দ্য রিভার্স অর্ডার অফ দেয়ার অ্যাপিয়ারেন্স, মানে যেটা শুরুতে এসেছিল যে সিমটম গুলো সেগুলো সবার শেষে যাবে, আর যেগুলো একদম লাস্টে এসেছিল সেগুলো প্রথমে যাবে আর কি, সেগুলো প্রথমে ডিসঅ্যাপিয়ার। তাহলে সেন্টার টু পেরিফেরি, অ্যাবাভ ডাউনওয়ার্ড, ইনার টু আউটওয়ার্ড, এটা বলে। ইনার টু আউটওয়ার্ড, সেন্টার টু পেরিফেরিতেই হয়ে গেল। আর রিভার্স অর্ডার অফ অ্যাপিয়ারেন্স অফ সিমটম, সবগুলো ফলো করবে না। যেটা ফলো করবে আমাদের এতে ফলো করবে, এটাতে ফলো করবে হেরিং ল, কিউরেটিভ রেসপন্সে ফলো করবে, কিন্তু এটাতে করবে না, কারণ এটা সাপ্রেসিভ রেসপন্স। এখানে পার্টিকুলার একটা জায়গাতে হিলিং হবে, কিন্তু হেরিং লকে ফলো করবে না। আর আমরা বলি ভেতর থেকে সারবে, ভেতর থেকে কোথায় সারবে যদি হেরিং লকে না ফলো করে? তাই প্রেসক্রিপশন করার আগে সবসময় আমাদের এগুলো মাথায় রাখতে হবে। আমি আমার প্রেসক্রিপশন দিয়ে পেশেন্টকে ভালো রাখতেই পারি, কিন্তু সেটা কতটা ভালো করলাম পেশেন্টের, সেটা তো আমাদের জাজ করতে হবে। বা নিজের কতটা ভালো করলাম। আজকে যে আমি ভুলটা পেশেন্টের ক্ষেত্রে করছি, সে ভুলটা তো আমার ক্ষেত্রেও হবে। আমি তো নিজের পরিবারের মানুষেরও সেইভাবে চিকিৎসা করব, আমি নিজেও সেই ওষুধটা খাবো। আমি যে ইচ্ছে করে পেশেন্টকে ভুল করছি তা নয়। যে ভুলটা আমি পেশেন্টের ক্ষেত্রে করছি, কালকে সেই ভুলটা আমি নিজের ক্ষেত্রেও করবো। এবং যদি এই ভুলটা রিপিটেড করতে থাকি, তাহলে সেটা হচ্ছে সাপ্রেসিভ রেসপন্স। এবং আজকের দিনে এটাই হচ্ছে, সাপ্রেসিভ রেসপন্সই হচ্ছে। আজকে ইনস্টিটিউট থেকে বেরিয়ে 50টা ছেলে যদি একটা ইনস্টিটিউট থেকে বেরোয়, বলতে দ্বিধা নেই যে
45-46টা ছেলেই এই কাজ করে, 5টা ছেলে হয়তো বুঝে শুনে প্রেসক্রিপশন করার চিন্তা ভাবনা করে। প্রেসক্রিপশন গুলোকে দেখলে চমকে যেতে হয়, নতুন ছেলেদের প্রেসক্রিপশন বা পুরনো ডাক্তারবাবুদের প্রেসক্রিপশন দেখলে 3-4টে ওষুধ, 5টা-6টা ওষুধ ড্রপ ডোজে দিয়ে যাচ্ছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসরাপটিভ রেসপন্স। এইটা হচ্ছে মোস্ট খতরনাক রেসপন্স, ডিসরাপটিভ রেসপন্স, একদম হ্যাপাসাট করে দেয়। এটা থেকে দুটো জিনিস হতে পারে ডিসরাপটিভ রেসপন্স থেকে। একটা হচ্ছে ক্লিয়ার রেসপন্স, দেখুন রেসপন্স ইজ ক্লিয়ার, ক্লিয়ার রেসপন্স। যে ক্লিয়ার রেসপন্সটা আমরা পাই মোর ক্লোজ রেমেডি দেওয়ার জন্য, ক্লোজার রেমেডি দেওয়ার জন্য ক্লিয়ার রেসপন্সটা প্রথমে বলি। দেওয়া ওষুধ যেটা ছিল সেটার খুব কাছাকাছি আপনি পৌঁছে যেতে পেরেছেন এবার। তাহলে এরপরে যেটা হলো পেশেন্ট অ্যাজ এ হোল তার এনার্জি প্যাটার্নটা কেমন হলো, তার এনার্জি লেভেলটা কেমন হলো, পেশেন্ট অ্যাজ এ হোল তার এনার্জি লেভেল, পেশেন্ট অ্যাজ এ হোল ইন এনার্জি লেভেল। পেশেন্ট এখানে এসে বলতে পারে ডাক্তারবাবু আমি আগের থেকে খারাপ বোধ করছি, মে ফিল ওর্স, অথবা বলতে পারে মে ফিল সেম, আমি একই আছি, আগে যেমন ভাবে কাজ করতাম এখনো ঠিক সেরকমই কাজ করছি, এখনো ঠিক সেরকমই আছে। অথবা বলতে পারে মে ফিল বেটার, আমি আগের থেকে ভালো বোধ করছি। আপনি এবার ক্লোজার রেমেডি দিয়েছেন, ক্লোজ রেমেডি দিয়েছেন, তাহলে রেসপন্স হচ্ছে ক্লিয়ার রেসপন্স। পেশেন্টের মধ্যে যে চেঞ্জ গুলো আসছে সেই চেঞ্জ গুলো হচ্ছে ক্লিয়ার। এই ক্ষেত্রে পেশেন্টের এনার্জি প্যাটার্নটা কেমন হবে, পেশেন্ট ইজ নট ওর্স অর বেটার। পেশেন্ট এই কন্ডিশন বললো, এসে বল বাবা আমি যা গোড়ালি ব্যথায় কষ্ট পেয়েছি ডাক্তারবাবু হাঁটতেই পারতাম না, আমি যা শ্বাসকষ্টে কষ্ট পেয়েছি তার থেকে তো ভালো আছি। পেশেন্টের জেনারেল কন্ডিশনটা ওর্স হতে পারে, তার থেকে খারাপ হতে পারে, বা বেটার ফিল করতে পারে। সেন্টার অফ গ্র্যাভিটি সিমটমে যেমন যেদিকে থাকবে সেই রকমের পেশেন্ট রেসপন্স দেবে। তাহলে পেশেন্ট ইজ নট ওর্স অর বেটার, পেশেন্টের ভালো হয়নি খারাপও হয়নি। সেন্টার অফ গ্র্যাভিটি শিফটেড, আগে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতো, এখন বুকের মাঝখানটা চিনচিন করে ব্যথা হচ্ছে, জয়েন্টের ব্যথা হাওয়া হয়ে গেছে। আগে বুকের মাঝখানে চিনচিন করে ব্যথা হতো, আপনার ওষুধ খাওয়ার পরে সেটা চলে গেছে, এখন মাথা ব্যথা শুরু হয়েছে, মাঝরাতে ঘুম ভেঙে গেলেই আবার সেই আগের মতো মাথা ব্যথা। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি শিফটেড, যে অঞ্চলের মধ্যে দিয়ে যে জায়গাগুলোর মধ্যে দিয়ে তার মেইন সিমটম চিফ কমপ্লেন যেগুলো ছিল সেগুলো এখন অন্যদিকে শিফট করছে। এই সিচুয়েশনটা হচ্ছে জাম্বেলড আপ সিচুয়েশন, মানে এক তালগোল পাকিয়ে গেছে, ভেতরটা সেটিংসটা পুরো গন্ডগোল হয়ে গেছে। জাম্বেলড আপ সিচুয়েশন কেমন,